আজকে থেকে আমরা নবম শ্রেণীর ভূগোলের ভিডিও বানাতে শুরু করছি। আমি কিশলয় ইউটিউব চ্যানেল থেকে বলছি যে তোমরা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী যদি ভূগোল বিষয় নিয়ে ইন্টারেস্টেড হও, তাহলে তোমরা আমার এই ভিডিওটি দেখতে পারো। যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কিছু তোমাদের সাজেশান থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যে বইটি থেকে তোমাদেরকে সাধারণত পড়াবো সে বইটি ভূপরিচয় নামে আমাদের কাছে আছে। নবম শ্রেণীর গৌতম মল্লিক, ডক্টর গৌতম মল্লিক মহাশয় তিনি লিখেছেন। তো এই বইটা দ্বীপ প্রকাশনীর। আমি তার কৃতঋণ, তার পাঠ্য থেকেই তোমাদের ছাত্রছাত্রীদের আজকে আমি যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে আঞ্চলিক ভূগোল ভারতের সম্পদ, তোমাদের সপ্তম অধ্যায়। সেখান থেকে আমি এই বিষয়টা পড়াতে চলেছি। তো চলো ছাত্রছাত্রীরা আমরা এই সম্পদের ধারণা নিয়ে প্রাথমিকভাবে আমরা আলোচনা করি। তোমরা সকলেই জানো যে মানব জীবনে সম্পদের একটা সীমাহীন ভূমিকা আছে। এই যে সম্পদের প্রাচুর্যের জন্যই আজকে আমেরিকা যুক্তরাষ্ট্রের এত শক্তি এবং বিশ্বজুড়ে তার এত প্রতিপত্তি। এই সম্পদের দৌলতেই অস্ট্রেলিয়াবাসীর জীবনে আজ এত স্বাচ্ছন্দ্য। আবার এই সম্পদের অভাবই বাংলাদেশ বা ভুটানের মতো দেশে আজ কত সমস্যা। বিদেশি দান বা ঋণ ছাড়া এই সমস্ত দেশের অর্থনীতি আজকে অত্যন্ত স্থবির হয়ে পড়ছে। আসলে সম্পদের উন্নতির সোপান এবং সম্পদই হচ্ছে অর্থনীতির কাণ্ডারি। অতএব তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো আমাদের কাছে যার এত গুরুত্ব সেই সম্পদ প্রকৃতপক্ষে কী, বা সম্পদ বলতে আমরা কি বুঝবো। চলো এগুলো সম্পর্কে আমরা একটা ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। সাধারণভাবে বলা যায় মূল্যবান কোনো কিছুকেই আমরা সম্পদ বলে থাকি, যেমন টাকা পয়সা, সোনাদানা, জমি বাড়ি ইত্যাদি। কিন্তু ভূগোলের দৃষ্টিকোণ থেকে কোনো বস্তু বা অবস্তু তখনই সম্পদ বলে বিবেচ্য হবে যদি তার দুটি গুণ থাকে, একটি কার্যকারিতা আর অপরটি উপযোগিতা। এখানে কার্যকারিতা বলতে বোঝায় কোনো কিছুর কাজ করার ক্ষমতা, আর উপযোগিতা হলো ওই বস্তু বা অবস্তুটির মানুষের চাহিদা পূরণ করার ক্ষমতা। যেমন কয়লার কার্যকারিতা হলো তাপশক্তি উৎপাদন করার, আর এর উপযোগিতা হলো এই তাপশক্তি উৎপাদন করার পর সে যে মানুষের চাহিদা পূরণ করে। অতএব চাহিদা পূরণ এবং তাপশক্তি উৎপাদন করার ক্ষমতা এই দুই মিলে কয়লাকে সম্পদে পরিণত করেছে। এই প্রসঙ্গে মনে রাখবে জমি হচ্ছে এমন একটি উপাদান যেটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকলে সম্পদ নয়, কারণ তার কার্যকারিতা এবং উপযোগিতা কোনোটাই নেই। কিন্তু ওই জমিতেই যখন ফসল উৎপাদন করা হয়, অর্থাৎ তার কার্যকারিতা এবং উপযোগিতা উভয়ই পাওয়া যায়, তখন ওই জমি সম্পদ হয়ে ওঠে। আরও সুনির্দিষ্টভাবে বলা যায় জমি সম্পদ নয়, জমির উর্বরতা এবং তার কার্যকারিতাই তাকে সম্পদে পরিণত করে। আচ্ছা, কয়লা বা জমির মধ্যে কী তফাৎ? কয়লা বা জমির মধ্যে একটা বস্তুগত রূপ আছে, অর্থাৎ তাকে দেখা যায়, তাকে ছোঁয়া যায়। কিন্তু ভাবো তো, জ্ঞান, বুদ্ধি, সামাজিক আইন এগুলো কি? এগুলোকে তো তোমরা চোখে দেখতে পাও না, ধরা ছোঁয়াও যায় না। যেহেতু এসবের কার্যকারিতা আছে এবং এই কার্যকারিতা মানুষের চাহিদা পূরণ করে, অর্থাৎ এর উপযোগিতা আছে, তাই এগুলোকেও কিন্তু আমরা সম্পদ বলে গ্রহণ করেছি বা করব। তাহলে বস্তুগত রূপ না থাকলেও
অবস্তু উপাদানও কিন্তু সম্পদ হতে পারে যদি তার মধ্যে উপযোগিতা থাকে এবং তার কার্যকারিতা থাকে। সুতরাং এই সমস্ত পাঠ্য আলোচনার পর আমরা এটা একটা কনক্লুশনে আসতে পারি সম্পদের সংজ্ঞা হিসাবে, যে মানুষের ব্যক্তিগত অথবা সামাজিক চাহিদা পূরণের উদ্দেশ্যে কোনো বিশেষ কালে বা স্থানে কোনো বস্তু বা অবস্তু যে কার্য সম্পাদন করে তাকেই আমরা সম্পদ বলবো। এখানটা ভালোভাবে দেখো যে মানুষের ব্যক্তিগত অথবা সামাজিক চাহিদা পূরণের উদ্দেশ্যে কোনো বিশেষ কালে বা স্থানে কোনো বস্তু বা অবস্তু যে কার্য সম্পাদন করে তাকেই আমরা সম্পদ বলবো। আগেকার দিনে আকরিক লোহা, কয়লা এবং খনিজ তেল প্রাকৃতিক উপাদানগুলোকেই আমরা সম্পদ বলে মনে করতাম। কিন্তু 1951 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশিষ্ট সম্পদ শাস্ত্রকার জিমারম্যান বললেন যে সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থকে বোঝায় না, বোঝায় ওই বস্তু বা পদার্থের কার্যকারিতা বা ক্রিয়া প্রণালী যা মানুষের চাহিদা পূরণ করে। পরবর্তী পর্যায়ে 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলন বা আর্থ সম্মেলনে সম্পদ সম্পর্কে যা বলা হয়েছিল সেটাকেই আমরা সম্পদের প্রকৃত পরিচয় হিসাবে এখনো পর্যন্ত গ্রহণ করে আসছি। সেখানে কি বলা হয়েছিল? সেখানে বলা হয়েছিল যা কিছু তার কার্যকারিতার মাধ্যমে মানুষের চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে পৃথিবীর জৈব পরিমণ্ডলের সংরক্ষণকেও সুনিশ্চিত করে তাকেই সম্পদ বলে গণ্য করা যায়। তাহলে সম্পদ সম্পর্কে আমরা কি পয়েন্টগুলোকে গ্রহণ করতে পারি? সম্পদ বস্তু হতে পারে, কয়লা, আকরিক লোহা তার উদাহরণ, আবার অবস্তুও হতে পারে, অর্থাৎ যেগুলোকে আমরা ছুঁতে পারি না, ধরতে পারি না, কিন্তু তার কার্যকারিতা এবং উপকারিতা আছে, যেমন মানুষের জ্ঞান, বুদ্ধি, তার সৎ চিন্তা, মানবিক গুণ, সহযোগিতা। সম্পদ সম্পর্কে আমরা আরও একটা ধারণা তৈরি করতে পারি বা এটাও বলতে পারি যে যে বস্তু বা পদার্থ মানুষের উপকার করে না আবার ক্ষতিও করে না সেগুলি হলো নিরপেক্ষ উপাদান। যেমন অ্যান্টার্কটিকায় ভূগর্ভে সঞ্চিত খনিজ সম্পদ। সম্পদের প্রাচুর্য মানুষকে মর্যাদা দেয় এবং তার নিরাপদ ও সুরক্ষিত রাখে। যেহেতু সম্পদের ধারণা মানুষের বোধ, অভিজ্ঞতা, জ্ঞান বিজ্ঞানের চর্চা ও সংস্কৃতির বিকাশের উপর নির্ভরশীল, তাই সম্পদের সৃষ্টি ও ব্যবহার দেশ, কাল ও মানুষ অনুসারে ভিন্ন ভিন্ন হয়। এর পরবর্তী পর্যায়ে আমরা পড়ব সম্পদের শ্রেণীবিভাগ। আমরা প্রকৃতি কিছু কিছু সম্পদ সরাসরি আমাদেরকে দিলেও অধিকাংশ সম্পদই কিন্তু প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির মিলিত প্রচেষ্টায় সৃষ্টি হয়েছে। তাই সম্পদ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেতে গেলে আমাদের সম্পদের যে শ্রেণীবিভাগ করা হয়েছে সেটা সম্পর্কে আমাদের সম্যক ধারণা একটা অবশ্যই প্রয়োজন। লেখক এই বইতে সুন্দরভাবে সম্পদের শ্রেণীবিভাগগুলোকে করেছে। শ্রেণীবিভাগের ভিত্তিকে একটা রাখা হয়েছে, সেখানে কি কি বিভাগ রাখা হয়েছে এবং তার উদাহরণ তিনি দিয়েছেন। শ্রেণীবিভাগের ভিত্তি হিসাবে প্রথমে তিনি যে ভাগটাকে রেখেছেন বা যে ভিত্তিতে ভাগ করেছেন সেটা হচ্ছে সম্পদ সৃষ্টির উপাদানের ভিত্তি। সেখানে সম্পদের বিভাগগুলো কি কি? প্রাকৃতিক, মানবিক এবং সাংস্কৃতিক। প্রাকৃতিক সম্পদের উদাহরণ সূর্যরশ্মি, খনিজ দ্রব্য, জল। মানবিক সম্পদের উদাহরণ শ্রমিকের কর্মদক্ষতা, তার উদ্ভাবনী ক্ষমতা। আর সাংস্কৃতিক সম্পদ হিসাবে শিক্ষা, বিজ্ঞান, চেতনা ও প্রকৌশল। দ্বিতীয় ভিত্তি কি রেখেছেন? জৈবিক বৈশিষ্ট্য অনুসারে সম্পদকে কী কী ভাগে ভাগ করা যায়? জৈব এবং অজৈব। জৈব উদাহরণ হিসাবে দুগ্ধ, পশম, মৎস্য। আর অজৈব উপাদান হিসাবে অক্সিজেন, আকরিক লোহা, জল। এগুলোকে তিনি রেখেছেন। সম্পদের স্থায়িত্বের উপর নির্ভর করে বা তার ক্ষয়িষ্ণুতার তারতম্যের উপর নির্ভর করে ভাগ করেছেন দুটি ভাগে। একটা হচ্ছে সঞ্চিত বা গচ্ছিত বা ক্ষয়িষ্ণু বা অপুনর্ভব সম্পদ, একটি প্রবাহমান, পুনর্ভব বা অফুরন্ত বা পূরণশীল বা অবাধ সম্পদ। প্রথমটা খনিজ তেল, কয়লা এবং তামা। দ্বিতীয়টি সূর্যরশ্মি, জলস্রোত এবং তা থেকে উৎপন্ন জলবিদ্যুৎ। 4 নম্বর সম্পদের ভিত্তি কী রেখেছেন বিভাজনের ক্ষেত্রে? বন্টন বা অবস্থান অনুসারে।
সম্পদের বন্টন অনুসারে যে চারটি ভাগ সেটি হচ্ছে সর্বত্র প্রাপ্তব্য সম্পদ, সহজলভ্য সম্পদ, দুষ্প্রাপ্য সম্পদ এবং অদ্বিতীয় সম্পদ। প্রথম ভাগের উদাহরণ হচ্ছে বায়ুমণ্ডলের অক্সিজেন, যেটা সর্বত্র প্রাপ্ত। সহজলভ্য জল, মৃত্তিকা, কৃষিজমি। দুষ্প্রাপ্য হচ্ছে টিন, খনিজ তেল এবং অদ্বিতীয় সম্পদ খনিজ বা ক্রায়োলাইট। 5 নম্বরের সম্পদের ভিত্তি কি শ্রেণীবিভাগের ক্ষেত্রে অধিকার বা মালিকানা। সেখানে ব্যক্তিগত, সামাজিক, জাতীয় এবং আন্তর্জাতিক এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা অর্থাৎ ব্যক্তিগত সম্পদ, বাড়ি, জমি, স্বাস্থ্য। দ্বিতীয় সামাজিক সম্পদ, বিদ্যালয়, পাঠাগার, হাসপাতাল। জাতীয় সম্পদ, নদ নদী, খনি। আন্তর্জাতিক সম্পদ, বায়ুমণ্ডলের ওজোন স্তর এবং মহাসাগর সমূহ। 6 নম্বরের ভিত্তি কি অনুভব বা উপলব্ধি। এখানে বস্তুগত সম্পদ এবং অবস্তুগত সম্পদ, যেখানে উদাহরণ হচ্ছে কয়লা, আকরিক লোহা, শিক্ষা, আইন, উদ্ভাবনী ক্ষমতা। এইগুলো হচ্ছে অবস্তুগত সম্পদের উদাহরণ। এবং শেষ যেটা শ্রেণীবিভাগের ভিত্তি সম্পদের প্রাপ্যতা, এর উপর নির্ভর করে সম্পদকে দুভাগে ভাগ করা হয়েছে, প্রকৃত বা বিকশিত সম্পদ এবং সম্ভাব্য সম্পদ। প্রকৃত বা বিকশিত সম্পদের উদাহরণ হিসাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের জলবিদ্যুৎ সম্পদ এবং সম্ভাব্য সম্পদ হিসাবে কেনিয়া বা কঙ্গোর সম্ভাব্য জলবিদ্যুৎ সম্পদ। এই হচ্ছে আমাদের সার্বিক সম্পদের শ্রেণীবিভাগের একটা পাঠ। সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, তোমরা দেখে নিতে পারো ভালো করে। এবং আমি তো বলেই দিলাম। এবার আমরা এই যে ভাগগুলো করলাম সেগুলোকে একটু ডিটেলস অনুযায়ী যদি আমরা আলোচনা করি, যে সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে আমরা তাকে 3 ভাগে ভাগ করলাম। একটা প্রাকৃতিক সম্পদ, দ্বিতীয় মানবিক সম্পদ এবং তৃতীয় সাংস্কৃতিক সম্পদ। এখানে উদাহরণগুলো দেওয়া আছে। প্রাকৃতিক সম্পদের উদাহরণ সূর্যরশ্মি, খনিজ দ্রব্য, জল। মানবিক সম্পদ শ্রমিকের কর্মদক্ষতা, মানুষের উদ্ভাবনী ক্ষমতা প্রভৃতি। এবং সাংস্কৃতিক সম্পদ বিজ্ঞান চেতনা এবং কারিগরি দক্ষতা প্রভৃতি। সম্পদের জৈবিক বৈশিষ্ট্য অনুসারে তাকে 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে জৈব সম্পদ, যার উদাহরণ দুধ, ঘি, পশম প্রভৃতি। এবং অজৈব সম্পদ জল, আকরিক লোহা, তামা প্রভৃতি। স্থায়িত্ব বা ক্ষয়িষ্ণুতার তারতম্য অনুসারে সম্পদকে আমরা 2টি শ্রেণীতে ভাগ করি। যেসব সম্পদের পরিমাণ নির্দিষ্ট বা সীমিত সেগুলোকে বলা হয় সঞ্চিত বা গচ্ছিত সম্পদ, যেমন লোহা, অ্যালুমিনিয়াম, তামা, কয়লা, খনিজ তেল প্রভৃতি। এগুলো ব্যবহারের ফলে ক্রমাগত ক্ষয় হয় বলে এগুলিকে ক্ষয়িষ্ণু সম্পদ নামেও আমরা অনেক সময় ডেকে থাকি। আর এগুলোকে পুনরায় সমপরিমাণে সৃষ্টি করা যায় না বলে এদেরকে অপুনর্ভব সম্পদ বলা হয়। অর্থাৎ এগুলো ব্যবহার করলে একবার আর দ্বিতীয়বার ব্যবহার করার কোনো জায়গা থাকে না। এবার দেখো আমাদের কোনো সম্পদ আবার ক্রমাগত ব্যবহার হলেও শেষ হয় না, তাই এদেরকে আমরা প্রবাহমান বা অবাধ বা অক্ষয়িষ্ণু সম্পদ হিসাবে বলে থাকি। যেমন সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তি, বাতাস প্রভৃতি। আবার কিছু কিছু প্রবাহমান সম্পদের ব্যবহারের ফলে সাময়িকভাবে কমে গেলেও নির্দিষ্ট সময় পরে আপনা আপনি পূরণ হয়ে যায়, তাই এগুলিকে পুনর্ভব বা পূরণশীল বলা হয়। যেমন অরণ্য, সমুদ্রের মাছ, এগুলোকে আমরা অনেক সময় সৃষ্টি করে আবার কিন্তু তার যে শূন্য স্থান সেগুলোকে পূরণ করে ফেলতে পারি। তবে নির্বিচারে গাছপালা কাটলেও অরণ্য একসময় নিশ্চিন্ত হয়ে যেতে পারে, তাই এটা নিয়ে একটা বিতর্ক থাকতেই পারে। তখন তাকে রুদ্ধ প্রবাহমান সম্পদ হিসাবে আমরা গ্রহণ করব। লোহা, অ্যালুমিনিয়াম, তামা এই সমস্ত ধাতুগুলো হচ্ছে গচ্ছিত বা ক্ষয়িষ্ণু সম্পদ। এগুলো ব্যবহারের ফলে ক্ষয় হয় এবং আস্তে আস্তে এগুলো কিন্তু শেষের দিকে চলে যায়। তবে এগুলোকে কিন্তু ব্যবহার করলে একেবারে যে অকেজো হয়ে যায় এরকম নয়, এদেরকে পুনরায় গলিয়ে আবার কিছু নতুন সামগ্রী মিশিয়ে এদেরকে প্রস্তুত করা হয়, তাই এদেরকেও কিন্তু প্রবাহমান সম্পদ হিসাবে আমরা ধরতে পারি। এইভাবে অব্যবহৃত ধাতব আবর্জনা বা স্ক্র্যাপ থেকে পুনরায় ধাতব সম্পদের যে ভাণ্ডার সেটাকেও আমরা সৃষ্টি করতে পারি। তাই এই ধরনের গচ্ছিত সম্পদের নাম আবর্তনীয় গচ্ছিত সম্পদ। এগুলো হলো সম্পদের প্রধান শ্রেণীবিভাগ। এছাড়াও আমরা সম্পদের বন্টন অনুসারে
বা তার অবস্থান অনুসারেও তাদেরকে বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি, সেটা আমরা ওই পার্টে আলোচনা করেছি, যেখানে আমরা শ্রেণীবিভাগগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো এখানেও সর্বত্র প্রাপ্তব্য যে সমস্ত সম্পদ, যেমন বায়ুমণ্ডলের অক্সিজেন, সহজে যে সমস্ত পাওয়া যায় যেমন কৃষিজমি বা জল, দুষ্প্রাপ্য যেটা খনিজ তেল, এবং অদ্বিতীয় সম্পদ হিসাবে খনিজ ক্রায়োলাইট, যেটা শুধুমাত্র গ্রিনল্যান্ডেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না, এই 4 ভাগে ভাগ করা হচ্ছে। আবার অধিকার এবং মালিকানার ভিত্তিতে সম্পদকে 4 ভাগে ভাগ করছি: ব্যক্তিগত, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক। অনুভব এবং উপলব্ধি অনুসারে বস্তুগত এবং অবস্তুগত দিক থেকে এবং প্রাপ্যতা অনুসারেও আমরা সম্পদের শ্রেণীবিভাগকে বাড়িয়ে নিয়ে যেতে পারি। তো এই হলো আমাদের সম্পদের শ্রেণীবিভাগ। লাস্ট আজকের ভিডিওয়ে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই সম্পদকে কিভাবে আমরা সংরক্ষণ করব। কারণ প্রাকৃতিক ভাণ্ডারে সম্পদের যে পরিমাণ আছে, বা গচ্ছিত সম্পদ আছে, সেটা কিন্তু সীমিত, এবং মানুষের অবাধ এবং অবৈজ্ঞানিক ব্যবহারের ফলে এই সীমিত গচ্ছিত সম্পদগুলো দ্রুত বিনাশ ঘটছে। তার ফলে আমাদের কাছে যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতায় আমরা একটা ঘাটতি দেখা দিচ্ছে, এবং তারা সম্পদ থেকে বঞ্চিত হবে এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমরা দেখতেও পাচ্ছি বাস্তবে, যেমন জল, বায়ু, মাটি প্রভৃতির মাধ্যমে যেভাবে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়ে উঠেছে, বর্তমান সভ্যতার অস্তিত্বের সংকট ঘটছে। তাই আমাদের এখন থেকে যদি আমরা সম্পদকে সংরক্ষণ না করি, তাহলে কিন্তু আমাদের খুবই বিপদ। তাই সকলেরই সচেতন হবার একটা প্রয়োজনীয় সময় দেখা দিয়েছে, প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই তোমরাও এসো বা শেখো কীভাবে আমাদের এই সম্পদ সংরক্ষণ করে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের সম্পদকে রেখে দিতে পারি, বা তাদেরকে যাতে বঞ্চিত না হতে হয় সেই ব্যাপারে একটা সচেতনতার পাঠ নেওয়া যাক। আমরা কি কি উপায়ে এই সংরক্ষণটা করতে পারি? এক হচ্ছে, বর্তমানে আমরা যদি একটুখানি ব্যবহারকে কমিয়ে যদি সঞ্চয়কে আমরা সংরক্ষণ করি, তাহলে কিন্তু আমাদের পক্ষে সেটা খুবই ভালো। তাহলে আমরা কি কি করতে পারি? একটা হচ্ছে সম্পদের উৎপাদন এবং ব্যবহারকে একটু কমিয়ে দিতে হবে। 2, সম্পদের যাতে অপচয় বা ধ্বংস না হয়, অপচয় যাতে না হয় সেটাকে আমরা খেয়াল রাখবো। 3 নম্বর হচ্ছে যথেচ্ছ ব্যবহারকে কমাতে হবে। ক্ষয়িষ্ণু সম্পদের পরিবর্তে যদি প্রবাহমান সম্পদকে আমরা ব্যবহার করতে পারি, বা তার ব্যবহার যদি বাড়াতে পারি, সেখানেও আমরা কিন্তু সম্পদের সংরক্ষণ বা সম্পদের চাহিদা মেটাতে পারি। ক্ষয়িষ্ণু সম্পদকে আমরা যদি পরিকল্পনা মাফিক ব্যবহার করি এবং বিচার বিবেচনার সঙ্গে সম্পদের ব্যবহার করি, সবই কিন্তু আমাদের কাছে একটাই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যদি সকলে সচেতন হয়ে সব কিছুকে ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা বহুলাংশে সম্পদ সংরক্ষণের যে সফলতা সেটা পেতে পারি, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের দায়বদ্ধতাকে আমরা গুরুত্ব দিতে পারি। তো এই হচ্ছে সম্পদের সংরক্ষণ। আমরা পরবর্তী পর্যায়ে পরের ভিডিওয়ে এর পরের যে পার্ট সেগুলোকে আলোচনা করব। যদি এটা প্রথম আমার ভিডিও তোমাদের নবম শ্রেণীর ভূগোল হিসাবে, ভুল ত্রুটি যদি থেকে থাকে, যদি কিছু খামতি থেকে থাকে, যদি সুবিধা অসুবিধা যা কিছু কমেন্ট করে জানিও, তাতে পরবর্তী ভিডিওর ক্ষেত্রে সেগুলোকে আমরা শুধরে তোমাদের ছাত্রছাত্রীদের প্রয়োজনীয়তাকে আরও গুরুত্ব দিতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।